সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, ভোটের রাজনীতি সামনে রেখে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়িতে নেমেছে। অভ্যুত্থানের বছর না পেরোতেই প্রধান দলগুলো একে অন্যের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলছে। এমনকি রাজনীতিবিদদের চরিত্র হনন এবং একে অন্যকে ঘায়েল করতে পাল্টাপাল্টি স্লোগানে দিচ্ছে। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় মৌলিক অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে দলগুলো। এ নিয়ে সংলাপ প্রতিদিনের আমাদের আজকের আয়োজন অনৈক্যের রাজনীতি। আলোচক হিসেবে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং ওয়াদুদ ভূঁইয়া, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আবার কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই ঐক্যের রাজনীতিতে ফাটল কেন ধরছে? ধন্যবাদ আপনাকে। ওয়াদুদ ভাই আছেন এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আসলে রাজনীতি তো একটা মিশ্র জিনিস। এখানে কখনো কখনো শান্তি, কখনো কখনো একটু উত্তেজনা থাকে। তো আমরা কিন্তু এর বেশ কার্ভ দেখতে পাচ্ছি, নানা রকমের ওঠানামা দেখতে পাচ্ছি আমাদের। আপনি ঠিকই বলেছেন, সুন্দর আজকের আলোচনা। যে একটা হচ্ছে আমরা একদিকে ঐক্যমত্যের জন্য কমিশনের আলোচনায় অংশগ্রহণ করছি, আবার রাজপথে খুব উত্তেজনা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি একজন আরেকজনকে চরিত্র হনন করে কথাবার্তার কথা হচ্ছে। আমি আজকে এখন রাস্তায় আসতে নানা ধরনের স্লোগান শুনে আসছি। আবার আমরা যখন ঐক্যমত্যের কমিশনে বসছি, সেখানে কিন্তু একসাথে পাশাপাশি বসছে সবাই, খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, টি ব্রেকে কথা হচ্ছে, নানা বিষয়ে সলা পরামর্শ হচ্ছে। রাজনীতিতে তো একটু উত্তেজনা থাকে, একে অপরের প্রতি আঙ্গুল তোলার একটা ইয়ে আছে আমাদের। আবার যেহেতু আমরা এক একটা রাজনৈতিক দল এক এক মতাদর্শে বিশ্বাস করি, এক এক কর্মসূচি আমাদের আলাদা, সুতরাং সেখানে তো পরস্পরের সাথে কিছু বিরোধিতা থাকবেই। তবে প্রত্যেক কিছুরই সবাই জনগণের আকাঙ্ক্ষা যে আমরা কি অতীতের মতো হব, না আমাদের মতো কোনো চেঞ্জ আসবে। দেখেন, রিসেন্টলি যেটা হয়েছে, যে একটা ঘটনাকে কেন্দ্র করে এটা খুবই ট্রিগার করেছে, সেটা হচ্ছে আপনার পুরাতন ঢাকায় মিটফোর্ডের ঘটনাটাকে নিয়ে। মিটফোর্ডের ঘটনাটায় এমন একটা দৃশ্য আমরা দেখেছি যেটা আসলে সবাইকে খুব ট্রমাটাইজ করেছে। এরকম একটা হত্যাকাণ্ড মানুষ করতে পারে, এবং সেটার মূলে যেটা দেখা যাচ্ছে দখলদারি বা চাঁদা, এই ধরনের একটা প্রসঙ্গ এসেছে। তার অন্তরের একটা রাজনৈতিক পরিচয় এসেছে, যে রাজনৈতিক পরিচয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে। তো সেখান থেকে যখন আঙুলটা যেতে যেতে আপনার কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তোলা হয়েছে, তখনই আসলে এটার উত্তেজনাটা একটু ছড়িয়ে পড়েছে। তো এরপর আবার পাল্টাপাল্টি হয়েছে। যে জিনিসটা আমরা সবসময় বলার চেষ্টা করেছি, যে রাজনীতিতে ঐক্য কি নিয়ে হবে, অনৈক্যটা কি নিয়ে হবে। অনৈক্য তো হবে, আমরা এক একজন এক এক মতাদর্শ চিন্তা করি, এক একভাবে সলিউশন দেখি, নীতি পথ, এখানে আমাদের অনৈক্য থাকবে। আমরা সবসময় তো বলি যে দেশের জন্য আমরা সবাই একাকার। আমরা যেটা বলি না, যার যার মত, কিন্তু দেশের জন্য আমরা সবাই ঐক্যমত হব, বা সবার উপরে দেশ, হ্যাঁ, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যক্তির চেয়ে যে দল বড়, দলের চেয়ে যে দেশ বড়, এটা কিন্তু আমরা জুলাই আগস্টে এটা প্রমাণ করেছি। কারণ জুলাই আগস্টে আমাদের যে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ওই আন্দোলনটার কিন্তু কোনো পলিটিক্যাল ব্যানার ছিল না। ওই ব্যানারটা ছিল সলিউশন, ব্যানারটা ছিল যে আমরা বৈষম্যের শিকার। ওই ব্যানারের সকল মত পথ ভুলে আমরা সবাই একসাথে হয়েছি। সুতরাং এটা আমরা কিন্তু প্রুভ করেছি যে দেশ আমাদের কাছে সবার বড়, দেশের প্রয়োজনে আমরা সবাই এক কাতারে আসতে পারি। তাহলে আমরা আবার একে অপরের বিরুদ্ধে কি নিয়ে? এখানে যেটা প্রশ্ন আসছে, যে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এক ধরনের রাজনীতিতে মাসেলের যেই প্রভাব, সেটা যেটা আগে ছিল সেটা আসছে। তো এটাকে তো আপনাকে কাউন্ট করতে হবে, এটাকে তো গুরুত্ব দিতে হবে। এটা যদি আমাদের মধ্যে কারোর মধ্যে থাকে, সেটাকে তো সমালোচনা হিসেবে গ্রহণ করতে হবে। আবার একটা জিনিস হচ্ছে যে এইটা কি দলের কারণে হচ্ছে, নাকি ব্যক্তির কারণে হচ্ছে, না দলের নাকি মতাদর্শের কারণে হচ্ছে। অনেকে হয়তো মনে করেন যে দেখেন, আদর্শিক দলগুলোর মধ্যে বিরোধ নাই, এই বিরোধ বেশি যাদেরকে আদর্শ নির্ভর দল বলা হয় না, যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সমস্ত দলগুলোকে বুর্জোয়া দল বলা হয়। আবার কমিউনিস্ট পার্টি, জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ধরনের দলগুলোকে বলা হয় যে এরা একটু এক ধরনের মতাদর্শ ওরিয়েন্টেড দল। তো মতাদর্শ ওরিয়েন্টেড দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, অন্তকন্দলের অভিযোগটা কম।
আবার বলা হচ্ছে যে এই বুর্জোয়া দলগুলোর মধ্যে এটার অভিযোগটা বেশি। কিন্তু এই কথাটা কিন্তু 100% সত্য আপনি বলতে পারবেন না। কারণ আমরা দেখি মতাদর্শিক দলগুলো যখন কখনো কখনো ক্ষমতার মানে তাদের যখন পাওয়ার জেনারেট করে তখন তাদের মধ্যে কিন্তু গন্ডগোল হয়। আপনি দেখেছেন আমাদের এখানে কিন্তু তবলিগে মারামারি হয়েছে, একই মতাদর্শের লোক, তাদের মধ্যে কিন্তু ব্লাডশেড হয়েছে। এবং এরকম বহু জায়গায় আমরা দেখি খানকা, মসজিদ, মাদ্রাসা দখল নিয়েও মারামারি হয়। হ্যাঁ, এখন বিএনপি আওয়ামী লীগ ক্ষমতার কারণে যে গন্ডগোলগুলো হয় অন্তকন্দলের জন্য, যেমন বিএনপির 50-এর উপরে লোক মারা গিয়েছে গত আপনার 1 বছরের মধ্যে শুধু নিজেদের ইন্টারক্লেশে। তো এই জিনিসগুলো বিএনপি কিন্তু প্রায় আপনার 7,000 লোকে বহিষ্কার করেছে। কিন্তু এটা তো সত্য, এটা তো আপনার দল সম্পর্কে একটা পারসেপশন তৈরি করছে মানুষের কাছে। আপনি যদি আগামীবার ক্ষমতায় যান বা আপনি যদি সামনে ক্ষমতায় আসেন তাহলে এই প্রশ্নগুলো তো আপনাকে ফেস করতে হবে। প্রশ্ন আসাটা অন্যায় না, প্রশ্ন আসলে জবাব দেওয়াটা যৌক্তিক। কিন্তু প্রশ্ন আসলে যদি আপনি মনে করেন আপনাকে আঘাত করা হচ্ছে, প্রশ্ন আসলে যদি আপনি মনে করেন অসহিষ্ণু হয়ে যান, আমার দিকে আপনি কেন আঙুল তুলবেন, তাইলে কিন্তু এটা গণতান্ত্রিক রীতির সাথে যায় না। তো এখানে যে জায়গাটা আসছে আমি 2টা কথা বলবো। একটা হচ্ছে এই চাঁদাবাজি, মারামারি, গন্ডগোলের ব্যাপারে বিএনপির দিকে একটা আঙুল উঠেছে। কারা তুলেছে? জামাত তুলেছে, এনসিপি তুলেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলেছে। এই আঙুল তোলাটা ভ্যালিডিটি আছে আমি মনে করি, নাম্বার 1। বাট আঙুল তুলতে গিয়ে কেউ যদি মানে অশোভনীয় ভাষা ব্যবহার করে, অন্যকে হেয় করার চেষ্টা করে, এইটা অনুচিত। কারণ ওটা হলো হয় কি, তখন আপনাকেও কিন্তু আঙুল তুলবে আরেকজনে, কারণ আপনি তো কলঙ্ক মুক্ত না। ধরেন জামাতকে গালি দেওয়ার জন্য তো অনেক ইস্যু আছে, এনসিপিকে গালি দেওয়ার জন্য তো অনেক ইস্যু আছে, অনেক দুর্বলতা থাকতে পারে। তখন সেই দুর্বলতা তো থাকতে পারে, সেই দুর্বলতাকে কেন্দ্র করে যদি নেতার চরিত্র হনন করা হয় তাহলে আপনার গায়ে তো লাগবে। এই জায়গাটা আমি মনে করি প্রশ্ন তোলা, যুক্তি তোলা, এটা ভ্যালিড, কিন্তু আঘাত করে সীমা লঙ্ঘন করাটা ইনভ্যালিড, যেটা পরস্পর জায়গায় করছেন। তো এই আলোচনাগুলো আমরা এখন তুলবো, জনমত যখন তৈরি হবে তখন আমি মনে করি যে এটা আস্তে আস্তে কমে আসবে। এবং আমরা এই গণ অভ্যুত্থানে কিন্তু এটা একটা প্রতিজ্ঞা ছিল যে আমরা আর পুরানো রাজনৈতিক চর্চাটা করব না, আমরা নতুন রাজনীতির জায়গায় আসবো। এটা বিএনপিকেও বুঝতে হবে, এটা জামাতকেও বুঝতে হবে, এনসিপিকেও বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে। এটাই হলো আমার এই প্রসঙ্গে কথা। এবং আমরা আশা করি যে একটা ভালো মানে সময় আসবে। লন্ডন বৈঠক যেটি গত 13ই জুন হলো লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, সেই বৈঠকের পরে রাজনীতিতে একটা শান্ত হওয়ার আভাস মিলছিল। মানে পরিস্থিতি হঠাৎ করে কেন অশান্ত হয়ে উঠল? লন্ডন বৈঠকে দেশবাসী এবং আমরা আশ্বস্ত হয়েছিলাম, এবং লন্ডন বৈঠকটা যদি না হতো কোরবানের ঈদের পরপরই কিন্তু একটা আন্দোলনের কথা ছিল ইলেকশনের দাবিতে, যে দাবিটা বিএনপি বা অন্যান্য দলগুলো 15 বছর 16 বছর ধরে করে আসছে। একটি ইলেকশনের জন্য, একটি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু 15 বছরের আন্দোলন, আত্মত্যাগ, গুম, খুন, হামলা, মামলা স্বীকার করে এই আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আন্দোলনের টার্নিং পয়েন্টে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে এবং আমাদের বিজয় অর্জিত হয়েছে এবং অনেক ছাত্র জনতা যোগ দিয়েছে বা আত্মত্যাগ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের দাবি ছিল যে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন। আমরা ডক্টর ইউনূস সরকারের উপর অত্যন্ত খুশি, হ্যাপি ছিলাম, আছি। কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট ওনারা যে একটা স্বল্পকালীন সময়ের জন্য এসছে, এটা ওনাদের মাথা থেকে ছুটে গিয়েছে। ওনারা ভাবছে যে আমরা লং টাইম, 1000 বছরের জন্য বোধহয় আসছি, এরকম একটা ভাব ওনাদের মধ্যে। সে অবস্থায় আমরা একটু অসহিষ্ণু হয়েছে রাজনৈতিক দলগুলো, যারা গণতন্ত্র চায়, ইলেকশন চায়। কিন্তু তার প্রেক্ষিতে আমাদের নেত্রীর নির্দেশনায় আমাদের দল থেকে এবং সরকারের পক্ষ থেকে ইউনূস সাহেব উপলব্ধি করতে পেরেছেন একটা ডায়ালগ হওয়া দরকার। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে ডায়ালগটা আছে, এতে করে আমরা বিএনপি হিসাবে এবং দল হিসাবে এবং দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছিল। কিন্তু এর মধ্যে কেন ডক্টর ইউনূস সাহেব মানে তারেক রহমানের সাথে বৈঠক করলো, এতে করে খুবই অসন্তুষ্ট হয়ে গেল জামাত ইসলাম। একদম ইউনূস সাহেবের বিরাগ বাজানো হয়ে গেল, ক্ষোভে ফেটে যাচ্ছে। তারা সকালে একটা বলে, বিকাল একটা বলে, একবার বলে রোজার আগে ইলেকশন চাই, আরেকবার বলে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলে কমিশন সংস্কার এবং বিচার শেষ হওয়ার পরে ইলেকশন চাই। এই যে জামাতের যে এত রূপ, এত কথা,
তারা বলছে বলে, এবং এর মধ্যে এনসিপিকে টেনে এনে বা এনসিপি এসে সরকারকে ইউনূস সাহেবকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে চাপের মুখে ফেলে দিচ্ছে। যার কারণে আমরা দেখলাম ডক্টর ইউনূস সাহেব যখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করলেন, বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনারকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, তিনি বললেন যে ইলেকশন বিষয়ে কোনো আলোচনা হয়নি, ইলেকশন বিষয়ে কোনো আলোচনা আমরা জানি না। অথচ ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়ে আসছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এদিকে ইলেকশন কমিশনার বলতেছে যে আমাদের দ্বিপাক্ষিক, অর্থাৎ সরকার প্রধান এবং ইলেকশন কমিশনারের সাথে, চিফ ইলেকশন কমিশনারের সাথে যে বৈঠক, সেখানে কিন্তু তিনি এসে বললেন যে না, এরকম কোনো আলোচনা হয়নি। তার কয়েকদিন পরে দেখা গেল ডক্টর ইউনূস সাহেবের ফেড সেক্রেটারি বললেন যে ডক্টর ইউনূস সাহেব বা সরকার প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখন প্রশ্ন হলো, এমন একটি ইম্পর্টেন্ট মেসেজ, সেটা দিবে হয়তো ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার, আইদার দিবে সরকার প্রধান, অথবা শায়দ সরকার প্রধানের পক্ষে কেউ সিনিয়র কোনো উপদেষ্টা এটা দিবেন। এতে করে আমাদের মধ্যে, জাতির মধ্যে একটু সংশয়, সন্দেহ দেখা দিয়েছে এবং নির্বাচনকে একটা ঘোর পাকে ফেলে দেওয়ার জন্য কয়েকটি রাজনৈতিক দল চেষ্টা করছে। কেন করছে? তারা মনে করছে তারা ক্ষমতায় যেতে হলে আরও কিছুদিন সময় ওদের দরকার। ওরা ক্ষমতা যাওয়ার জন্য অন্ধ হয়ে গেছে। ক্ষমতা যাওয়ার যে মোহ, স্বপ্ন ওরা দেখছে, যেমন জামাত ইসলাম, যেমন এনসিপি, এরা অন্ধ হয়ে গেছে। এরা মনে করছে যে ক্ষমতা এত সহজ, ভোট এত সহজ, এই যে বিএনপি যে এত শিকড়ে, মাটির গহীনে তাদের সমর্থক আছে, তাদের কর্মী বাহিনী আছে, এটা কিন্তু তারা ভুলে গেছে। তারা ভাবছে যে অল্প স্বল্প কিছু দিয়েই তারা কারসাজি করে ক্ষমতায় চলে যাবে। এই জন্যই কিন্তু আজকে এই দেশে বিশৃঙ্খল অবস্থাটা জামাত ইসলাম, আমি মনে করি, সহ কিছু ইসলামিক দল এবং এনসিপি সৃষ্টি করছে। আপনি দেখেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ছাত্ররা স্বাধীনতা যুদ্ধ আন্দোলনে সৈনিক হিসাবে কাজ করেছে। এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। হাসিনা, খালেদা, সর্বদলীয়ভাবে সবাই আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছি। কোনো আন্দোলনের বিজয়ের পরেই ছাত্ররা কিন্তু সরকারের অংশীদারিত্ব গ্রহণ করে নাই। অথচ এই বিজয়ের পরে, এই আন্দোলনের পরে, এই হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিদায়ের পরে ছাত্ররা সরকারের অংশীদারিত্ব দাবি করলো। সরকারের অংশীদারিত্ব তো আপনারাও দিয়েছেন, আপনারা তো ছাত্রদেরকে ক্ষমতা দিয়েছেন। না, আমরা দিই নাই, ওরা নিজেরাই বসেছে, বা তারা নিজেরাই যাদেরকে দিয়ে বসা দরকার সেভাবে বসেছে। আমরা দর্শকের ভূমিকা অবজার্ভ করেছি। আপনাদের কাছে অফার ছিল তো? আমাদের কাছে অফার ছিল, আমরা নিই নাই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারত্ব গ্রহণ হব না, অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার হব না। তাহলে এই সরকারটা নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে পারবে। তারা এখন গিয়ে তারপরে করলো কি, তারা আসছিল কি নিয়ে, কোটা এবং চাকুরি। তাদের আন্দোলনটা ছিল কোটা এবং চাকুরি পেল, কোটাও পেল, চাকুরি আর কোটা বাদ দিয়ে তারা এখন হয়ে যাচ্ছে রাজনৈতিক দল এবং সরকার, এনসিপি গঠন করলো। এটা তো একটা লোভের কথা, মোহের কথা। হ্যাঁ, দেশের রাজনৈতিক দল অনেক গঠন হবে, ওয়েলকাম। আমাদের ছোট ভাইরা করবে, না করলে আগামী প্রজন্ম কি করবে, আগামী দিনের রাজনীতি কি হবে, ওরাই তো করতে হবে, দরকার। কিন্তু তাই বলে একটা মুখ্যম সময়ে একটা আন্দোলনের পরবর্তীতে এসে এইভাবে লোভ, এই যে বাচ্চা আমাদের ছোট ভাইদের, আমরা তো ইউনিভার্সিটি শেষ করে এসেছি, আমাদের মধ্যে তো এরকম লোভ তখন ঢুকে নাই। আমরা তো তখন সংসদ নির্বাচন করারও সাহস চিন্তা করি নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে হয়তো পেয়েছিলাম, ইলেকশন করার সুযোগ পেয়েছিলাম 91-এ ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে, সেটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু এই যে মানে ছোট ভাইরা এইভাবে যে লোভ, মোহ, ক্ষমতার অন্ধে বিভোর, চাঁদাবাজি, মানে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এতে করে দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে, নির্বাচনটাকে শুধু বাধাগ্রস্ত করার জন্য। মঞ্জু ভাই, সেই আবার ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে। একদল আরেক দলকে বলছে চাঁদাবাজ, দখলদার, আরেক দল বলছে যে রাজাকার। মানে এই যে ভোট কেন্দ্রিক যে রাজনীতির যে হিংসা বা প্রতিহিংসার, সেই চিত্র কি আবার ফিরে আসছে কিনা? মানে এটা কি অবধারিত ছিল কিনা ভোটের আগে দলগুলোর মধ্যে? আমি যেটা বলি যে নেই এখন স্বৈরাচার, নেই কেউ নয় তো রাজাকার, টাইম ওভার হয়ে গেছে। কারণ এটা এই বিতর্ক আগেই শেষ হয়ে গেছে। আসল বিরোধ হচ্ছে চাঁদাকার। মানে আমরা যে ধরেন এই যে চাঁদা বলে একটা শব্দ যে তৈরি হয়েছে আমাদের রাষ্ট্রে, এই ফুটপাতে চাঁদা, দোকানে চাঁদা, কাজের মধ্যে চাঁদা, আপনি একটা ঘর তুলতে চান সেখানে চাঁদা দিতে হবে, আপনি একটা ইলেকট্রিক্যাল লাইন খুলতে যান সেখানে চাঁদা দিতে হবে,
আপনি একটা ওই গরুর হাট ইজারা নেন, সেখানে চাঁদা, এই যে চাঁদা বলে একটা শব্দ, এই ভাগটা এখন কার? আমাদের দেশে সাধারণত এই ভাগটা পায় সবসময় সরকারি দল। দেখবেন সবসময় চেঞ্জ হয়ে যায় যে এখন সরকারি দল কারা? বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এগুলা। এখন এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। আমি যেটা আপনাকে বলেছিলাম যে এখানে তখন স্বৈরাচার নাই, এখন রাজাকারও নাই, কারণ রাজাকার তো এই প্রসঙ্গ তো আমরা শেষ করে এসেছি। এবং বিএনপি যেহেতু জামাতের সাথে মিলে সরকারও গঠন করেছে, বিএনপির অনেকগুলো বক্তব্য কিন্তু তখন আছে যে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এই বিতর্কর ব্যাপারে বিএনপি কিন্তু স্পষ্ট কিছু কথাও বলেছে। বা ছাত্ররাও আমি কিছুদিন আগে দেখেছি তারাও রাজাকার প্রসঙ্গ নিয়ে মিছিল করেছে। আবার এই ছাত্ররাই কিন্তু আপনার গত বছরের এই 15 জুলাই বা 14 জুলাই ওই তুমি কে আমি কে রাজাকার বলে ওই বয়ানটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজাকার বলে তো একটা জিনিস আছে, এটা একটা সিম্বলিক শব্দ। আমাদের দেশে বেঈমান যারা নিজের জাত গোষ্ঠীর সাথে প্রতারণা করে তাদেরকেই আমরা সাধারণত এখন রাজাকার বলছি। আর আগের তো 71-এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে রাজাকার আছে। এখন এই টার্মগুলো ব্যবহার করা হচ্ছে একে অপরকে হিউমিলেট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য। কিন্তু এই অপদস্থটা মূল ভিত্তিটা কোথায়? ওই যে আপনি যেটা প্রশ্ন করলেন যে এখন ক্ষমতা আসলে কারা আছে, আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাটা এখন কোনো একটা একক দলের মধ্যে নাই। বেশিরভাগ ক্ষেত্রে কোথাও বলছে মানুষ বিএনপির কাছে ক্ষমতা আছে, বিএনপি প্রভাবশালী দল, বড় দল, নানা কারণে তাদের হাতে আছে। কোথাও কোথাও জামাতের হাতে ক্ষমতা আছে, কারণ জামাত যেখানে এমপি ছিল, যেখানে জামাতের শক্তিশালী ছিল, সেখানে জামাতের একটা শক্তি আছে। আর এনসিপি নতুন দল আকারে, যাদেরকে বলা হচ্ছে এই অভ্যুত্থানের একটা শক্তি আকারে, যদিও এনসিপি অভ্যুত্থানের শক্তি না, অভ্যুত্থানের মূল উদ্যোক্তা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপিটা তো গঠন হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা হচ্ছে আমাদের দলে আছে, সরি, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা আমাদের অভ্যুত্থানের হিরো, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষমতার নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব, ভাগাভাগি, নানা ধরনের অভিযোগ কারো না কারো পক্ষে আছে, কারো পক্ষে বেশি আছে, কারো বিরুদ্ধে কম আছে। আমরা বিএনপির বিরুদ্ধে অভিযোগ বেশি দেখতে পাচ্ছি, বিএনপির 7000 লোককে বহিষ্কার করা হচ্ছে দলীয়ভাবে। একইভাবে অন্যান্য দলেও তো বহিষ্কারের ঘটনা ঘটেছে, একটা হোক, 2টা হোক, 5টা হোক, রেশিও আকারে বিএনপির দল আকারে অনেক বড় না? ধরেন বিএনপি 7000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহু রাজনৈতিক দল আছে তার তো 7000 নেতাকর্মী নাই অরিজিনালি, তাই না? তো এই জন্য আমি বলছি যে এই জায়গাটায় মূলত স্বৈরাচার রাজাকার প্রথম প্রসঙ্গ না, প্রথম হচ্ছে এই ক্ষমতা বা চাঁদার ভাগটা কে নেবে। এখন বিএনপি যেহেতু বেশি বঞ্চিত হয়েছে, বিএনপি যেহেতু বেশি লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে, জামাত যেহেতু বেশি বঞ্চিত হয়েছে, লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে, অ্যাপারেন্টলি মনে হবে যে এই সরকারের সুবিধা তারাই বেশি পাচ্ছে। এখন এটা কি আপনি সুবিধা আকারে বলবেন, না তারা তাদের অধিকার ফিরে পেয়েছে সেটা বলবেন? তাহলে এখন যেটা ওই যে জামাতের ব্যাপারে বিএনপি অভিযোগ করেছিল যে তারা ব্যাংক দখল করেছে, জামাত বলছে এটা তো আমাদেরই ব্যাংক ছিল, ইসলামী ব্যাংককে নিয়ে তারা বলেছে এটা আমাদের ব্যাংক ছিল, আমরা আসলে পুনরুদ্ধার করেছি, দখল করি নাই। ঠিক আছে, তো এখন আপনি যখন পুনরুদ্ধার করছেন, কেউ আপনাকে সেটাকে দখল হিসাবে বলছে, তাহলে ওই বাস স্ট্যান্ডের দখল তো একসময় কারো না কারো ছিল, বিএনপির ছিল বা অন্য কোনো দলের ছিল। তো তারা যখন ওইটা আবার পুনরুদ্ধার করে, তাদের ধারণা যে আমরা এটা পুনরুদ্ধার করেছি, আর অন্যরা বলতেছে তোমরা এসে দখল করছো। ওয়াদুদ ভাই, মিটফোর্ডের এই যে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানে বিএনপিকে টার্গেট কেন করা হলো এই একটি বিষয়, আর একটা হচ্ছে এই আইন শৃঙ্খলার একটি পরিস্থিতি এটি আসলে রাজনৈতিক মোড় কেন নিল? দেখুন, মিটফোর্ডের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অসহনীয়, এবং এটার কঠিন বিচার হওয়া দরকার। তো মিটফোর্ডের ঘটনাটা কে করলো? এটা বিক্ষিপ্ত ঘটনা, সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন স্তরের জায়গায় যা ঘটে ওরকম একটা ঘটনা ঘটেছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ওখানে এনসিপির একজন ছেলেও ছিল ওই হত্যাকাণ্ডে, বিএনপির ছেলেও হয়তো ছিল, কিন্তু এরা কোন পর্যায়ের? এরা একদম নিম্ন পর্যায়ের, এরা কোনো চেইন অফ কমান্ডের মধ্যে থাকে না, সমর্থক। তারপরও বিএনপি যখন জানতে পারলো সাথে সাথে তাদেরকে শাস্তি দিল, বহিষ্কার করলো। এখন এটাকে নিয়ে কিন্তু ইস্যু করার কোনো মানে নাই, বিএনপির দিকে আঙুল তোলার কোনো মানে নাই। এটার জন্য সরকারের তো উচিত ছিল সাথে সাথে অ্যাকশান নেওয়া, দায়িত্ব হলো সরকারের। যদি আঙুল তুলতে হয় সরকারের দিকে তুলতে হবে, যে সরকার থাকা অবস্থায়, সরকারের পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকা অবস্থায় কি করে দেশের মধ্যে এই সকল অরাজকতা, বিশৃঙ্খলা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এগুলোর জন্য সরকারই দায়ী, সরকারই তো ব্যবস্থা নেবে, তাই বলবো না, দায়িত্ব তো সরকারের। তো সরকারের বিরুদ্ধে আঙুল না তুলে বিএনপির বিরুদ্ধে আঙুল তোলার মানেটা কি? নট অনলি নয়,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত অবমাননাকরভাবে, অত্যন্ত ন্যাক্কারজনক ভাষায় তারা গালাগালি করেছে, মানে অপদস্থ করেছে, এবং জিয়াউর রহমানের ছবি তারা পা দিয়ে মারিয়েছে। এই সকল উদ্দেশ্য হলো বিএনপিকে যে কোনোভাবে হেয় করা, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করাটা পায় তারা। বিএনপি কি সরকারে আছে? হ্যাঁ, হাসিনা সরকারে থাকতে আমরা আন্দোলন করেছি, যে কোনো কিছুতে আমরা হাসিনার বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে। সরকার আছে তারা, এমনকি বিএনপি সরকার আছে, তাহলে বিএনপিকে কেন টার্গেট করলো? বিএনপিকে টার্গেট করার উদ্দেশ্য হলো একটা, ওই যে জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা এবং বিএনপিকে দুর্নামের ভাগিদার করা, বিএনপি নেতাদেরকে বিতর্কিত করে নিজেরা ক্ষমতায় যাওয়া। এরা কারা? এরা জামাত ইসলাম। এরা কারা? এরা জামাত ইসলামের সিটি এনসিপি। এরা কারা? এরা যারা এই 6 তারিখের আগেও, মানে আগস্টের আন্দোলনের আগেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, যেমন সাজিদরা। তাদের ভিডিও এখন লাইভ সব জায়গায় ঘুরছে। তাহলে সেই শ্রেণীটাই চাচ্ছে যে, যেহেতু বিএনপি একটি বড় দল, নির্বাচন যখনই হোক, যেভাবে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এরকম মানে ধারণা কারো বা অনেকেরই। অতএব বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, এরকম একটা অবস্থা, প্রেক্ষাপট সৃষ্টি করার জন্যই কিন্তু আজকে এই মিটফোর্ডের এই ধরনের কিন্তু অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, যে এই অভিযোগের ভিত্তিতে আপনারা বহিষ্কার করছেন, যেটা মঞ্জু উল্লেখ করেছে প্রায় 7,000। এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু কমছে না, আপনাদের প্রত্যাশা অনুযায়ী কমছে? কমছে নাকি? আমরা বহিষ্কার করার পরে টুকটাক গ্রামে গঞ্জে যে সমস্ত চাঁদাবাজি হয়েছে, টুকটাক হয়েছে, এগুলো অনেক, প্রায় 99% কমে গেছে বিএনপির জায়গায় এই শাস্তির কারণে। এখন মিটফোর্ডের ঘটনা তো আমরা শাস্তি দিয়েছি। আজকে জামাত ইসলাম যে বড় বড় প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে, সেটাকে আপনি দেখছেন না। আপনি দেখছেন কোথায় কে কার থেকে 500 টাকা 500 টাকা চাঁদাবাজি করলো, এটাকে আপনি হাইলাইট করছেন। আর জামাত ইসলাম এবং এনসিপি একদম সচিবালয়ে বসে এনসিপি চাঁদাবাজি করছে। সজীব ভুঁইয়ার পিএ আপনার 300 কোটি টাকার মালিক, এপিএস 441 কত কোটি টাকার মালিক, পিএস যে কত 100 কোটি মালিক আল্লাহ জানে। তাহলে সজীব ভুঁইয়া কত কোটি টাকার মালিক, তার বাবা কত কোটি টাকার মালিক আল্লাহ মালুম। নাহিদ যখন মিনিস্ট্রিতে ছিল তখন সে চাঁদাবাজি করেছে, এবং মোটা অঙ্কের চাঁদাবাজি করেছে। 10,000 কোটি টাকার প্রজেক্টের মধ্যে তারা কিন্তু 10% করে নিয়েছে। 10,000 কোটি টাকাকে আপনি 10% ভাগ করেন, কত টাকা আসে? আর আমি দেখছি কি, ওই গ্রামে মহল্লায় কোথায় 500 টাকা 5,000 টাকা চাঁদাবাজি হচ্ছে। এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা, এগুলো কন্ট্রোল করা কি বিএনপির দায়িত্ব? বিএনপি কি সরকারে আছে? যেই করুক, এনসিপি করুক, বিএনপি করুক, জামাত করুক, এটা কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। তাহলে আপনি বিএনপির দিকে আঙুল তুলছেন কেন? মিটফোর্ডের ঘটনার জন্য দায়িত্ব সরকারের, সরকার বিচার করবে। বিএনপির সাথে সাথে ডিজন করেছে, বহিষ্কার করেছে। বিএনপি বহিষ্কার করার পরে তো আর বিএনপির কোনো ইয়ে নেই। বিএনপি আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, ওদেরকে শাস্তি দেন, আপনি ওদেরকে শাস্তির আওতায় আনবেন, এটাই স্বাভাবিক। তাহলে যেখানে বিএনপি বহিষ্কার করেছে, ডিজন করেছে, সরকারের দায়িত্ব ওদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া, যাই দেওয়া তাই দেওয়া। কিন্তু সেই ক্ষেত্রে কেন জামাত ইসলামের ছেলেরা, শিবিরের ছেলেরা রাতের আধারে বিএনপির চেয়ারম্যান সহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপিকে এভাবে কটাক্ষ, অপমান, অপদস্থ করে মিছিল করা বা আন্দোলন করা এবং বিএনপির দিয়ে আঙুল তোলা মানে কি? মানেটাই হলো নির্বাচন কোনোভাবেই যেন হতে না পারে। যে ধরনের স্লোগানগুলো আসছে তারেক রহমানের বিরুদ্ধে, তো এগুলো আসলে রাজনৈতিক সংস্কৃতির জন্য কতটা শোভনীয়? অত্যন্ত রাজনৈতিক সংস্কৃতিকে অত্যন্ত কলুষিত করেছে। আমরা যেটা ভেবেছিলাম যে অন্তত আগস্টের পরে রাজনৈতিক ধারা চেঞ্জ হবে, রাজনৈতিক ধারা চেঞ্জ হবে, কিন্তু দেখেন শুরুতেই কারা এই সমস্ত অসভ্য বর্বর স্লোগান দিল। এখন পক্ষান্তরে আমাদের ছেলেরাও কাউন্টার দিতে হচ্ছে, হয়তো আমরা এখনো দিইনি। এই যে গতকালকে এত বিশাল মিছিল হলো, সারা দেশে লক্ষ লক্ষ মানুষের মিছিল হলো, ঢাকা শহরে লক্ষাধিক মানুষ মিছিল করলো। কোথাও দেখছেন জামাত ইসলামের একটা অফিসে হামলা করতে? কোথাও দেখছেন এনসিপির কোথাও কোনো একটা অফিসের দিকে তাকাতে? বিএনপি এত অভদ্র হয়ে যায়নি। বিএনপি অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল, বিএনপি নিরীহ মানুষের দল, সাধারণ মানুষের দল। বিএনপি তারাই করে, কিন্তু বিএনপি ক্ষমতার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত না। মঞ্জু ভাই, আইন শৃঙ্খলার একটি পরিস্থিতি, এইটা রাজনৈতিক কেন মোড় নিল? আর এই আইন শৃঙ্খলার এই অবনতির দায় টাকার, শুধু কি সরকারের না রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীলতার বিষয় আছে? আইন শৃঙ্খলার প্রিন্সিপাল আপনার রেসপন্সিবিলিটি তো সরকারের,
সরকারকে এটা জবাবদিহি করতে হবে। আমি যেটা কিছুটা আমি ওয়াদুদ ভাইয়ের সাথে একমত। এখন বিএনপি কেন দায় নিবে? বিএনপি দায় নিবে তার দলের যদি পরে আসে প্রশ্ন, তখন দায় নিবে। যেমন দেখেন, এই যে এই ঘটনাটা ঘটলো মিটফোর্ডে, ঘটনাটা কিন্তু 2 দিন আগে, প্রচার হয়েছে 2 দিন পরে। এবং প্রচার হওয়ার পরে আমরা সবাই কনসার্ন হয়ে গেলাম, এবং বিএনপিও কনসার্ন হলো। তখন বহিষ্কার করলো কিন্তু পরে, কিন্তু ঘটনাটা তো বিএনপি আগেই জানে। যদি তাদের রুট লেভেলের, আচ্ছা, যদি না জানে সেটা আলাদা বিষয়। কথা হচ্ছে যে যখনই আপনি এটাকে কগনিজেন্সে নিচ্ছেন দলীয়ভাবে, এটা প্রত্যেক দলের তো নিতে হয়। এখন দেখেন, কিছুদিন আগে কিন্তু, এখন এটা একটা প্রশ্ন যে আমার দলের কোনো নেতা বা কর্মী যদি অন্যায় করে, এই দায় দল নেবে কিনা। দলগুলো সাধারণত বলে যে আমরা দায় নিব না। তো এখন আপনি যদি দায় না নেন, তাহলে আপনাকে স্পষ্ট করে এই জায়গাটায় সব দলের একমত হতে হবে যে আমরা দলীয়ভাবে কেউ কাউকে দায়ী করব না। এখন সমস্যাটা কোথায় হয়? আমি যখন আপনাকে দলীয়ভাবে দায়ী করি আপনার কর্মী হিসাবে, ধরেন এনটিভির একজন রিপোর্টার কোথাও গিয়ে একটা অন্যায় কাজ করলো, আমি এনটিভিকে ধরে গালাগালি করলাম যে এনটিভির লোক মানে খারাপ, এটা যুক্তিতে যায় না। আবার প্রশ্ন হচ্ছে, আপনি যখন অন্যকে বলবেন, অন্য তো আপনাকে বলতে একইভাবে সুযোগ পাবে। সুতরাং আমাদের দলগুলোর মধ্যে একটা কথা বলতে হবে যে কারো যদি কোনো নেতা দুষ্কর্ম হয়, আমাদের দেশে কি হয়, কোনো একটা নেতাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, ধরেন সে তার স্ত্রীকে নির্যাতন করেছে, এটা তার ব্যক্তিগত অপরাধ, এটা তো দলের দায় না। কিন্তু দেখা গেল দলের নেতারা কি থানা ঘেরাও করছে এবং সেখানে রাজনৈতিক রং লাগাচ্ছে যে এটা তার বিরুদ্ধে একটা মানে অন্যায় হচ্ছে, তাকে ষড়যন্ত্র করা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বহুবার ঘটেছে। এই জন্য আমরা বলছি যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। সব দলকে বলতে হবে যে আমরা কারো কোনো ব্যক্তিগত অপরাধের দায় নিব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একজন আরেকজনকে আমরা দায়ী করব না। এটার একটা কমন চার্টার হতে হবে। আজকে যে আমরা যখন ওই যে জাতীয় ঐক্যমত করছি না, সেখানে আমি প্রস্তাবটা দিব। এটা দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা তুলেছেন, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি সরকারের। এখন এই সরকারটাকে তো আমরা ওইভাবে দায়ীও করতে পারছি না, কারণ সরকারটা কার? সরকারকে আমি আঙ্গুল তুলবো, আমার দিকেই তো আঙ্গুল উঠবে, কারণ আমরা তো এই সরকারকে সাপোর্ট দিয়েছি, বসিয়েছি, আমরা সবাই এই সরকারের অংশীদার। এই সরকারকে যদি আমরা কেউ সাহায্য না করি, ধরেন বিএনপির সাথে কালকে আমার দলের মারামারি হলো, বা বিএনপির সাথে জামাতের মারামারি হলো, তো সরকার তো বিএনপিরও জামাতেরও, বা এনসিপিরও জামাতেরও। তো সবাই যদি সরকারকে যাই বলে যে আমি দোষ করি নাই, সে করছে, সে যদি যাই বলে যে আমি করি নাই, সে করছে, তাহলে সরকারকে তো এখানে একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। সেই জায়গায় আমাকে হয় সরকারকে কঠোর হতে হবে, একটা স্ট্রং পজিশন নিতে হবে। আদারওয়াইজ সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইতে হবে। বলতে হবে যে ভাই আপনারা মারামারি করলে আমি তো এখানে ভূমিকা নিতে পারবো না। দেখেন, আপনি একটা ছোট্ট উদাহরণ দেখি, যে কথাটা আপনি একটু আগে বললেন, তারেক রহমানের সাথে আপনার প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটা মিটিং হয়েছে। তো প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে না, সবার রাজনৈতিক দলের। প্রধান উপদেষ্টার সাথে তো নাহিদেরও মিটিং হয়েছে, প্রধান উপদেষ্টার সাথে জামাতের ডাক্তার শফিক সাহেবেরও তো একান্তে মিটিং হয়েছে। আমরা দলীয়ভাবে মিটিং করেছি, আমরা আবার একান্তে ওনার সাথে কথাও তো বলেছি। তাহলে অন্য দলের প্রধান যদি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করতে পারে, তারেক রহমানও তো পারে, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে তারেক রহমানের সাথে তো জামাতের আমিরেরও মিটিং হয়েছে লন্ডনে, হয়েছে না? তো 3 নম্বর কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, একটা দোষ ওনারা ধরেছেন যে তারেক রহমানের সাথে মিটিংটা ওনারা জয়েন্টলি একটা ডিক্লারেশন কেন দিলেন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আপনি তুলতেই পারেন। এখন সরকারের ব্যাপারে প্রশ্ন তুলেছে, সরকার তো এটা একটা জবাব দিবে যে কেন আমরা জয়েন্ট ডিক্লারেশনটা দিলাম। কারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে, মানুষের মধ্যে একটা কিউরিসিটি আছে। আপনারা দেখেন, সারা বাংলাদেশের মিডিয়া সেদিন চোখ লন্ডনে, কি হয়েছে তারেক রহমানের সাথে আলোচনা। তো আমি তো মনে করি এটা ট্রেডিশন যদি ভঙ্গও হয়, ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় ইন্টারেস্টে এটা কারেক্ট যে ওনারা একটা ডিক্লারেশন দিলেন। এখন জামাত এটা নিয়ে রাগ করেছে। জামাত এটা নিয়ে যখন রাগ করেছে, জামাত রাগ করে কিন্তু একদিন ঐকমত্য কমিশনের মিটিং বর্জনও করেছে, এবং সেদিন আবার চিফ অ্যাডভাইজার সাহেব ফোন করে জামাতকে রাগ ভাঙিয়েছেন যে না আপনারা এটা নিয়ে রাগ করেন না, এটা। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে আপনি এই মান অভিমান রাগারাগির জায়গাটাকে আপনি যাচ্ছেন কেন? আপনি প্রথম দিন তো একটা ক্লারিফিকেশন দিয়ে দিতে পারতেন। যখন এই প্রশ্নটা রেজড হয়েছে, আপনি সাথে সাথে গভর্নমেন্ট একটা ক্লারিফিকেশন দিয়ে দিতে পারতেন। এই যে ব্যক্তিগত মান অভিমান পর্যন্ত সরকারকে ডিল করতে হচ্ছে, এইটা একটা নন প্রফেশনাল অ্যাটিটিউড, এবং এই নন প্রফেশনাল অ্যাটিটিউড এই গভর্নমেন্টের মধ্যে আছে, এই উইকনেসটা ওনাদের মধ্যে আছে। ফলে ওনারা যেটা করতেছেন, ফেল করতেছেন, সেটা হচ্ছে ওনারা আইন শৃঙ্খলা জায়গায় ওনারা কঠোর অবস্থান নিতে পারছেন না। আবার কোথাও কোথাও কঠোর অবস্থান নিয়েও তো আমরা দেখেছি অসুবিধা হয়েছে।
যেমন ধরেন লালমনিরহাটের পাটগ্রামে কি হয়েছে, বিএনপির কিছু নেতাকে গ্রেফতার করা হয়েছে, পরে বিএনপির লোকেরা গিয়ে থানায় ঘেরাও করে তাদেরকে ছুটিয়ে এনেছেন। পটিয়াতে আমরা কি দেখেছি, চট্টগ্রামে, সেখানে এনসিপির একজন নেতাদেরকে পুলিশ, তাদের ভাষায় যে পুলিশ নির্যাতন করেছে, মেরেছে, পরে ওই পুলিশকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। ওয়াদুদ ভূঁইয়া, নির্বাচন নিয়ে কিছুটা সংশয় হয়তো আপনাদের রয়েছে, কিন্তু এই যে আপনারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন বা অন্যান্য দলও যে পালন করছে, এনসিপি পদযাত্রা আছে, জামাত ইসলামের একটা কর্মসূচি, হয়তো আগামী 19 তারিখ তারা সোহরাওয়ার্দীর একটা বড় সমাবেশের ডাক দিয়েছে, আপনারাও গত কয়েকদিন আসলে কর্মসূচির মধ্যে আছেন, মানে সব কর্মসূচি কি নির্বাচন কেন্দ্রিক কিনা? রাজনীতির সৌন্দর্য হলো বিভিন্ন কর্মসূচি। তো আমরা একটা রাজনৈতিক দল, আমরা কিন্তু বেঁচে থাকতে হলে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে মানুষের মাঝে, তাহলে আমাদেরকে কর্মসূচির মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে। এটা পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ সাংগঠনিক অ্যাক্টিভিটিস। অতএব এটা আমাদের কাছে এমন কিছু না, কারণ এখন কোনো সরকার বিরুদ্ধে আন্দোলন নাই, এখন কোনো কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন না। এগুলো আমাদের সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী করার জন্য আমাদের কর্মসূচি, এটাই। আর নির্বাচন নিয়ে যেটা বলছেন, নির্বাচন নিয়ে সংশয় দেশবাসী যেমন আছে আমাদেরও আছে, কারণ বিভিন্ন দল নানা কথা বলছে, এনসিপি নানা কথা বলছে, তারা অনেকে বলছে আমার কথা না, সরকারের তারা পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। জামাত ইসলাম নানা কথা বলছে, ইলেকশন এখন নয় তখন, তখন নয় এখন। তো এতে করে তো নির্বাচন একটা সংশয় আছেই, সেই সংশয় থেকে আমাদের মধ্যে মানসিক দূরত্ব বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব বাড়ছে। যেমন জামাত ইসলাম এখন ক্ষমতার মোহে অন্ধ, তারা মনে করছে এই টার্নিং পয়েন্টে আমরা ক্ষমতায় চলে যাব, হাসিনা মাইনাস হয়েছে মানেই আমরা ক্ষমতায় চলে আসছি। বিএনপি তো কিছুই না, কিন্তু ওরা ভাবে নাই যে বিএনপি কত বড় গভীরে আছে। তাদের আমার জানা মতে 5 বছর আগে আমি জানতাম, 5-7 বছর আগে জানতাম সারা দেশে তো 26 লক্ষ ভোট আছে। এখন ধরলাম আমি 26 লক্ষ ভোট আছে, আমি ধরলাম 30 লক্ষ, 40-50 লক্ষ ভোট ধরলাম। তাহলে তারা কি করে এই সরকার গঠন করে? আমাদের তো প্রায় 2.5-3 কোটি আসামি আছে যারা কোর্টের বারান্দায় ঘুরে বেড়ায়, মামলার লিখিত আসামি আছে, এজাহারভুক্ত আসামি আছে। আমাদের তো 3 কোটির মতো এরকম ভোটারই আছে, কর্মী আছে। কি করে তারা এটা আশা করে? তারা সেই জন্যই তারা ষড়যন্ত্র করছে। আশা করতে কি নিষেধ করেন? আশা করা ভুল না, রাজনীতিতে তো আশা করবে, রাজনীতি করে এরকম। আপনি দেখেন জামাতের জন্ম হয়েছে সেই কলকাতায়, সেই আওয়ামী লীগেরও আগে, আওয়ামী লীগের জন্মের আগে। কিন্তু এই সাবকন্টিনেন্টে ভারতে বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যে বলেন, পাকিস্তানে বলেন, পাকিস্তান তো পুরোটাই মৌলবাদ ছিল এক সময়, এখন একটু টুক কেটে আসতেছে। সেই পাকিস্তান বলেন, বাংলাদেশে বলেন, কোনোখানে কিন্তু জামাত ইসলাম সরকার গঠন করতে পারে নাই। তো কি করে তারা আশা করে এখন তারা এই ফাঁকে, এই সুযোগে একটা সরকার গঠন করবে? এই সরকার গঠন করার জন্য কিন্তু তারা কিন্তু বিএনপিকে এখন কোণঠাসা করার ষড়যন্ত্র করছে, বিএনপির বিরুদ্ধে নানা কথা বলছে, নির্বাচনকে দায়বদ্ধতা করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য তারা নানা রকমের ষড়যন্ত্র, তালবানা তারা করছে, যেটা পাবলিক কখনো মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাসী, ধর্মান্ধা না। বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মকে মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে। আপনার ধরেন অন্যান্য ধর্ম, খ্রিস্টান, বুদ্ধ, এরা তাদের বুদ্ধকে মানে, ভগবানকে মানে, এর অর্থ এ নয় ধর্মান্ধ। কিন্তু এই জামাত ইসলাম যেটা চাচ্ছে সেটা হলো যে কি, তারা মনে করছে যে বাংলাদেশের মানুষ ধর্মের কারণে তাদেরকে ভোট দিয়ে দিবে, যার জন্য তারা বলছে আপনি বেহেশতের টিকিট কাটুন, দাঁড়িপাল্লায় একটা ভোট দিন। দাঁড়িপাল্লায় ভোট দিলেই বেহেশতের টিকিট কাটা হয়ে যাবে? এত সোজা বেহেশত। আপনার মওদুদি যেখানে বলল, মওদুদিবাদ করেন আপনার মওদুদি বলল যে আল্লাহর রসুল থেকে শুরু করে সকল সাহাবী পর্যন্ত সবাই ভুল আছে, অপরাধ আছে। আর আমরা জানি আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ ছাড়া, কথা ছাড়া কথাই বলেন নাই, কাজই করেন নাই। মঞ্জু ভাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছে, কিন্তু সব দলগুলো তো আসলে নির্বাচনমুখী, কি মনে করছেন? না, এটা একটা ভালো যে ধরেন আপনি যখন এতদিন তো একটা গণতান্ত্রিক স্পেস ছিল না, এখন দেখেন সবাই কথা বলতে পারছে। আওয়ামী লীগ কথা বলতে পারছে না কেন? আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে বা নিষিদ্ধ আছে, জাতীয় পার্টির কার্যক্রমটা কিছুটা, কারণ তারা ফ্যাসিবাদের ইমিডিয়েট গণহত্যাকারী হিসেবে তাদের ব্যাপারে একটা সিরিয়াস পাবলিক সেন্টিমেন্ট আছে।
আদার দেন আমরা সবাই কিন্তু যার যার মতো করে কথা বলতে পারছি। এখন একটা কথা আছে না যে গণতান্ত্রিক অধিকারের সীমা কতটুকু। এখন আমার অধিকার আছে বলেই কিন্তু আমি আপনার দিকে আঙুল তুলছি, আপনাকে গালি দিচ্ছি। যেমন উনি বলেছেন যে জামাতের ক্ষমতা যাওয়ার, দেখেন জামাত তো এটা ধারণা করতেই পারে যে 16-17 বছর পলিটিক্যাল স্পেস ছিল না, তাদের উপর অনেক নির্যাতন হয়েছে, তাদের প্রতি মানুষের হিউজ সিম্প্যাথি আছে এবং জামাতের মধ্যে এক ধরনের মডার্ন অ্যাপ্রোচও আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। কারণ আপনি দেখবেন এবারের যে সব দল রাজনীতি করে ক্ষমতা যাওয়ার জন্য, সবাই ক্ষমতা যাওয়ার জন্য করে, সুতরাং তারা তো ভাবতেই পারে যে আমরা, যেমন এনসিপির একজন নেতা বলেছেন যে আমরা 300 সিটই জিতবো, 400 সিট যদি হয় পার্লামেন্টে। তো এটাকে তো আপনি খারাপভাবে দেখার দরকার নাই, ও ঠিক আছে জিতো, এটা তো স্বাভাবিক। ইলেকশনে আসবেন, যে জনগণ যার পক্ষে মত দিবে সেই তো জিতবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো চান আপনি জিতবেন, আমি তো চাই আমি জিতবো। তো এই দুইটার সমাধানটা কি হবে? সমাধানটা হতে হবে এতটুকু যে পরস্পরের গণতন্ত্রের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। এখন এই জায়গাটায় যেটা আপনি বলেছেন, আমি অদূত ভাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার সিনিয়র ভাই। এখন আমি যদি মনে করি আমি একটা পার্টির চেয়ারম্যান, উনি একটা পার্টির নেতা, আমি ওনাকে একটা খারাপ গালি দিলাম, পিপল, আমার স্টুডেন্টরা বা আমার বন্ধুরা তো দেখবে, আমার ক্লাসমেটরা তো মনে করবে যে তুমি এত বড় বেয়াদব হয়ে গেলা, তুমি অদূত ভাইয়ের মতো লোকের সামনে এইভাবে কথা বলছো। তাহলে আমি যখন পিপলের কাছে অ্যাকাউন্টেবল থাকবো, তখন আমার এই জায়গাটা আমাকে বাধা দিবে যে না, আমি পাবলিক স্পেসে ওনাকে খারাপ কথা বলতে পারি না। এখন ধরেন কেউ কাউকে রাজাকার ডাকছে, কেউ তাকে চাঁদাবাজ ডাকছে, কেউ কাউকে বলছে এখানে চাঁদা দিলে লন্ডনে যায়, কেউ বলছে এখানে চাঁদা দিলে পিন্ডিতে যায়। এই যে জিনিসগুলোকে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে? সাধারণ মানুষ কেউই পছন্দ করবে না। আপনি যত ছোট দল হন, যত বড় দল হন, আপনি যখন আমাকে অবজ্ঞা করবেন, এটাও আপনার ব্যাপারে একটা নেগেটিভ জায়গায় থাকবে। আবার আপনি বড় হয়েছেন, আপনাকে যদি আমি অপমান করি, মানুষ আমাকে ভাববে তুমি একবারে কোন লাট বাহাদুর হয়ে গেছো যে তুমি ওনার দিকে আঙ্গুল তুলতেছো। তো এই জায়গাগুলো যখনই জনগণের কাছে আমরা অ্যাকাউন্টেবল থাকবো, দেখেন আমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পিপলের মানসিকতা কি। যখন বিএনপির জায়গা থেকে রাজাকার বলে গালি দেওয়া হচ্ছে, বিএনপির জায়গা থেকে যখন অমুকের চামড়া তুলে নেবো আমরা বলা হচ্ছে, তখন কিন্তু পিপল পছন্দ করছে না। আবার একইভাবে যখন তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান উঠছে, অমুক কাউয়া তমুক বাজে কথা হচ্ছে, সেটাকে তো মানুষ পছন্দ করছে না। আপনার কিন্তু ভোট কমছে, যেই করছেন এটা আপনাদের ভোট কমছে। এখন ভাই আমি সবারই কমিটমেন্ট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবাই কমিটমেন্ট নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন কথা হচ্ছে আপনি আমাকে গালি দিলে আমি আপনাকে গালি দিব কিনা, সেটা একটা নীতি হতে পারে। আমাকে একজন বলতেছে আপনাদের বিরুদ্ধে অনেকে কথা বলে, আপনারা তো বলেন না। আমি বললাম যে ভাই এটা দুইটা হইতে পারে, একটা হয়তো আমার শক্তি কম বলি না, আরেকটা হতে পারে আমি ভদ্র, আপনি আমাকে গালি দিবেন বলে আমি কেন আপনাকে বলবো। ওই যে নজরুলের একটা বিখ্যাত কবিতা আছে না, যে ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ, আমরা চাহিব উদার আকাশ, একটা দারুণ একটা কবিতা আছে। আপনি আমাকে গালি দিতে পারেন, আমি আপনাকে দিব না। এই পলিটিক্সটা কি হতে পারে না? এটা অনেক সুন্দর। এখন এই জায়গাটাই চর্চাটা হচ্ছে না। এখন দেখেন তারেক রহমানকে গালি দিয়েছে বলেই এখন কিন্তু জামাতের উপরে গালিগালাজ হচ্ছে, আবার জামাতের উপর গালিগালাজ হয়েছে বলেই বিএনপির উপর গালিগালাজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কে আগে শুরু করেছে? যেই আগে শুরু করুক। আপনারা যেটা করছেন, কারণ আপনাদের পুরানো দিনের রেকর্ড তো আছে। গোলাম আজমের সাথে খালেদা জিয়ার হাসি মুখের ছবি আছে না ভাই? এই এনসিপির নেতারা তারেক রহমানের সাথে আপনাদের এই গণ অভ্যুত্থানের সময় টেলিফোনে কথা বলেছে, কি কথা বলেছে, এটার রেকর্ড কি পাওয়া যাবে না? পাওয়া তো যাবে। তাহলে তোমরা যখন কথা বলেছো তখন তোমরা খেয়াল করো নাই যে চাঁদা লন্ডনে যায় না, কোথায় যায়? তখন তোমার এই রিজার্ভেশন ছিল না? বা জামাতের লোকদের ব্যাপারে বিএনপির কি রিজার্ভেশন ছিল না? আপনারা এক মঞ্চে, এক ধানের শীষে, এক মার্কা ইলেকশন করেছেন, একসাথে জেল খেটেছেন, আপনাদের ছিল না? তো এই প্রশ্নগুলো যখন আসবে আপনাদের রাজনীতিটাই ছোট হবে। এই জায়গাটাকে আমি বলছি যে পিপলের কাছে আপনাকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। আপনারা ইতিহাস কেন ভুলে যান, অতীত কেন ভুলে যান? আপনি যাকে একবার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার অতীত নিয়ে তো কথা না বলে আপনি তার ভবিষ্যৎ নিয়ে, তার বর্তমান নিয়ে কথা বলেন। বিএনপির বর্তমান নিয়ে কথা বলার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যদি বলি জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন কিভাবে, সেটাকে আমি প্রশ্ন করি, তাহলে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে উনি যে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, যার স্টেপসের মধ্য দিয়ে উনি, আওয়ামী লীগেরও জন্ম হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে, আওয়ামী লীগের রাজনীতির অধিকার পেয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে, তাহলে জিয়াউর রহমান এটাকে প্রশ্ন করলে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন। আমি সবসময় বলি যে দেখেন বিএনপিকে আমরা অনেক সময় দেখেছি শেখ মুজিবকে হেয় করে কথা বলতে, তাহলে জিয়াউর রহমান যে বীরোত্তম খেতাব প্রাপ্ত হয়েছেন সেটা কার হাত দিয়ে পেয়েছেন? শেখ মুজিবের হাত দিয়ে পেয়েছেন। আবার আওয়ামী লীগের লোকদেরকে দেখি জিয়াউর রহমানকে ছোট করে কথা বলতে। আরে ভাই, তোমরাই তো জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাব দিয়েছো। তুমি যদি বলো জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, তাহলে তোমার পুরা বয়ানই নস্যাৎ হয়ে যায়।
এই জায়গাটা যদি আমরা এই নীতিটা মেনে চলি, যে আমি একবার যখন বলেছি ওয়াদুদ ভাই ভালো মানুষ, এইটা আমাকে মেনে চলতে হবে। নেক্সট টাইমে হ্যাঁ আমি হয়তো বলতে পারি যে ওয়াদুদ ভাই আগে ভালো মানুষ ছিল, আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ইদানিং দেখছি আমি উনি ভালো না, উনি খারাপ কাজ মঞ্জু ভাই, আমরা একটু মানে রাজনৈতিক ভোটকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের বিষয়ে আসি। আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জামাতের সাথে কোনো আলোচনা হবে না, জোটগত হবে ইলেকশনের বিষয়ে, বাট এনসিপির দরজা খোলা। মানে বিএনপি কি এনসিপিকে চাচ্ছে কিনা, না, বা এই গণঅভ্যুত্থানের এই শক্তিটাকে পক্ষে রাখতে চাচ্ছে বিএনপি, এরকম কিনা? সেটা না, বিএনপির জন্য সকল রাজনৈতিক দলের দরজাই খোলা। তবে জামাত ইসলামের যে বিহেভিয়ার, যে বিট্রয়, বারবার বিট্রয় করা, একবার আওয়ামী লীগের সাথে যাওয়া, একবার বিএনপির সাথে যাওয়া, আরেকবার আরেক দলের কান্দে বর করে তারা বৈতরণী পার করার সময় পার করার চেষ্টা করা, এই যে তাদের মুনাফিকিটা ধরা পড়েছে বারবার, সেই কারণে জামাত ইসলামের ব্যাপারে সালাউদ্দিন সাহেব এই কথা বলেছে। এনসিপি হয়তো উল্লেখ করেছে, এনসিপি নয় শুধু, এনসিপি থেকে এবি পার্টি, যে উনি এবি পার্টির চেয়ারম্যান, এবি পার্টি অল পার্টি বিএনপির জন্য দরজা খোলা, এটাই বোঝানো হয়েছে। এনসিপিকে বোঝানো হয়েছে, শুধু তাই নয়। আর এনসিপির বিশেষত্ব আমরা দেখছি না। এনসিপিতে এই যে আন্দোলনকারী যারা ছিল, এদের এক অংশ বড় অংশ ঘরে ফিরে চলে গেছে। আন্দোলনের কারা ছিল? আমার ছেলে, আপনার ছেলে, বিএনপির ছেলে, আওয়ামী লীগের অনেক ছেলেও ছিল যারা বহিষ্কার হয়েছে। এখানে এখন যারা এনসিপি করছে এরাই কিন্তু আন্দোলনের মূল সবাই না, একটা ক্ষুদ্র একটা অংশ। কারণ ইদানিং এনসিপির অনেক ছেলে এবং মেয়েরা আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা তো রাজনৈতিক দল করার জন্য আন্দোলন করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলন তো এনসিপি সৃষ্টি করার জন্য করি নাই, ক্ষমতা যাওয়ার জন্য করি নাই, উপদেষ্টা হওয়ার জন্য করি নাই, আমরা তো এটা মেনে নিতে পারছি না, এই চাঁদাবাজি করার জন্য তো করি নাই। কারা করছে? যাদেরকে আমরা ওই আন্দোলনের মাঠের সামনের সারিতে দেখেছি, তারা এখন এই সকল বক্তব্য এনসিপির বিরুদ্ধে দিচ্ছে। অতএব তারপরেও আমরা ওদের চাঁদাবাজি সহ এত কিছুর পরেও, এত বেয়াদবি সহ অনেক কিছুর পরেও আমরা সহনশীল বলেই বলছি তোমরা আমাদের ছোট ভাই, আসো আমরা বসতে পারি, এটাই। কিন্তু তারা বলছে যে চাঁদাবাজ এবং মুজিববাদ রাজনীতির নতুন পাহারাদার বিএনপি, মানে এই বক্তব্যের পর তাদের সাথে কি কোনো অ্যালায়েন্স হতে পারে না? এটা একটা মেট্রো বক্তৃতা না, এটা ধরেন এটা বলেছে, কিন্তু আমরা যখন দেখবো যে এটা চূড়ান্ত পর্যায়ে গেছে তারা, তাহলে তাদের সাথে তো আমাদের আপোষ হতে পারে না, বৈঠক হতে পারে না। আমরা মনে করছি ওরা হয়তো একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার আছে, দিছে, ভোট বাড়ানোর জন্য দিয়েছে। আমরা যদি এখন বলি যে আওয়ামী লীগকে স্টাবলিশ করেছে, আওয়ামী লীগের প্রত্যেককে রেখেছে এই এনসিপি, যেমন ধরেন বিচারপতিরা ছিল 2110 জন, বিচারপতির মধ্যে 1800 বিচারপতি আওয়ামী লীগের নিয়োগ। গতকালকে আমার দেশ পত্রিকার নিউজ রিপোর্ট। তাহলে আজকে ধরেন পুলিশের মধ্যে যা আছে 15 বছরের ম্যাক্সিমাম আওয়ামী লীগের সচিব, আজকে প্রত্যেকটা সচিবের মধ্যে অনেকেই আওয়ামী লীগ। তাহলে এদেরকে পাহারা দিচ্ছে তো এনসিপি, আওয়ামী লীগের দোষরদেরকে পাহারাদার হলো এনসিপি। এবং আপনি জানেন এক একটা ডিসির পোস্টিং হয়েছে 10 কোটি 20 কোটি টাকার বিনিময়ে। এই 10-20 কোটি টাকা ডিসিরা কোত্থেকে উঠাবে এবং কেন দিল, কাদেরকে দিল? এনসিপিকে দিয়েছে। তাহলে প্রত্যেকটা ডিসির মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের, এদেরকে পাহারা দিচ্ছে তো এনসিপি। আমরা তো এটা বলতে পারি, কিন্তু আমরা তো বলছি না, কারণ ওরা আমাদের ছোট ভাই, ওরা এখনো সভ্যতা শিখে নাই, ওরা এখনো বদ্ধতা শিখে নাই, এদের অভিজ্ঞতা এখনো কম, এখনো সময় আছে ওরা শিখার, বুঝার, দুনিয়ায় দেখার সুযোগই তো পায় নাই। দুনিয়ায় তো দেখতে হবে অনেকভাবে, অনেক রাস্তায় যেতে হবে। আমরা একটু আগে মানে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে নৌপথ, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি যে হরতালের লেখা তো নৌপথ, যানপথ, আকাশপথ বন্ধ, নৌপথ নিয়ে আমরা ভাবতাম যে আসলে নৌপথ কি আছে বাংলাদেশে, কি এমন নৌপথ, এই যে বিশাল একটা নৌপথ বাংলাদেশে আছে, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানি কখন আরো ম্যাচিউর হওয়ার, যেহেতু আমরা নদীপথের লোক না, আমরা যখন নদীপথের লোক, পাহাড় আর মাটির অঞ্চলের, আমরা যখন নৌপথে যাওয়া শুরু করলাম, দেখা শুরু করলাম, দক্ষিণাঞ্চলের মানুষ এটা, আমরা যখন আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, দেখলাম যে বিশাল বিষয়। এখন তাহলে সে অভিজ্ঞতা তো আমি ইউনিভার্সিটি শেষ করার সব পরেও ছিল না। আমার কথা বলছি, একটা 5 স্টার হোটেলে আমি ঢুকি নাই, এখন মিডল ক্লাসের একটা ছেলের ঢুকার সুযোগ নেই, এমনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরও তো সুযোগই নেই। তাহলে ধরেন একটা ডোমেস্টিক ফ্লাইটও তো আমরা এনজয় করি নি ছাত্র অবস্থায়। এরকম আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে
অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। হোয়াট ইজ 5 স্টার হোটেল, হোয়াট ইজ ফ্লাইট, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, লাইফ, স্ট্রাগল, কষ্ট, পরিবার, পারিবারিক যন্ত্রণা, পারিবারিক বোঝা, সামাজিক ব্যাধি, রাজনৈতিক যে লোড, এগুলো তো আমরা এখন একদম মানে বুঝতে 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 খুবই ক্লান্ত। ওই আমাদের এই ছোটোবেলা তো এখনও শিশু করছি, এই দলের বয়স হচ্ছে মাত্র কয়েক মাস, এই জন্য এদেরকে আমি শিশু বলছি, অন্য অর্থে না। রাজনীতির বয়স কয়েক মাস, সেই হিসাবে শিশু দল। এই শিশু দলের বাইরে তো আরও অপেক্ষা করতে হবে, কথা বলতে হলে আরও কিছু কাটিসি শিখতে হবে, দুনিয়াদারি বুঝতে হবে, দুনিয়ার বোঝা ওদেরকে বহন করতে হবে, দুনিয়াবী সমস্যা ওরা টাচ করতে হবে, পরীক্ষিত হতে হবে, হুচুর খেতে হবে। আমরা জেল খেটেছি বারবার, ওদেরকে জেল খাটতে হবে, ওটার অভিজ্ঞতা নিতে হবে, জেলখানার লাইফটা কী, জেলখানার কী লাইফ, এটা শিখতে হবে। এরকম জীবনের প্রতিটা ডাইনে বাঁয়ে চতুর্দিকের অনেক কিছু দেখার জন্য একটা সময় দরকার। সেই জন্যই মুরব্বীরা বা ইয়েরা বলেছিল দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। তাহলে আমাদের এই ছোটোবেলাতে এখনও শিক্ষার অনেক কিছু বাকি। আমি তাদেরকে অনুরোধ করবো, তোমরা আরও একটু ম্যাচিউরড হও, আরও একটু দুনিয়াদারিকে দেখো, শিখো, তারপরে তারেক রহমান সম্বন্ধে কথা বললো। তারেক রহমানের বয়স এখন নিয়ার 60, আর জিয়াউর রহমান 37 বছর বয়সে দেশের প্রেসিডেন্ট হয়েছিল। একই সমসাময়িক বয়সে শেখ মুজিবুর রহমান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছিল। যদিও ব্রিটেনের টনি ব্লেয়ার 27 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। তাহলে এদেরকে আরও অনেক বয়স, অনেক সময় পার করতে হবে, অনেক ক্রাইসিসের মুখোমুখি হতে হবে, বাস্তবতার মুখোমুখি হয়ে শিখে তারপরে তুমি তারেক রহমানকে নাম উচ্চারণ করো। মঞ্জু ভাই, মানে ভোট কেন্দ্রিক জোটের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, উনি 2 দিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে 2-3টি আসন দিয়ে এনসিপি কেনা যাবে না। এটা কার উদ্দেশ্যে বলছেন? মানে এটা কি আসলে দর কষাকষির একটি কৌশল কিনা? না, ভোটের তো একটা আলাদা কৌশল আছে, ভোটের একটা আলাদা রাজনীতি আছে, সেটা আমি বলবো। তবে আমি মানে ওয়াদুদ ভাইয়ের একটা কথার সাথে একটু সংযুক্ত করতে চাই। সেটা হচ্ছে এখানে 2টা পলিসি। একটা হচ্ছে ওরা ছোটো, ওরা কি বুঝে, ওদেরকে আপনি কিছু বললেই ধমক দিলেন, যাই এই বেয়াদবি করলা কেন, এই ধরনের কথা বললা কেন। আরেকটা হতে পারে অন্যটা, যে ওরা তো ভুল করবেই, ওরা আমাদের জন্য একটা অবিস্মরণীয় অর্জন এনে দিয়েছে। ধরেন আমার ছোট ভাইটা যদি আমার ছোট ছেলেটা, না ঠিক আছে, আমি বলছি আমার ছোট আমার ছোট ছেলেরা যদি একটা অসাধারণ অর্জন করে, তখন তো আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। প্লাস আবার সে যখন অনেক ভুল করে, আমি অনেক ভুল মেনে নিই। দেন শিশুরা যখন আমাদের গালে এসে চপটাঘাত করে, আমরা কিন্তু ওইটা নিয়ে ওর উপর রেগে যাই না, ওটাকে বেয়াদবি হিসাবে নিই না, ওইটাকে আদর হিসাবে নিই। এই যে আমাকে অনেক বিএনপি নেতারা বলেছেন যে এরা তো উগ্র কেন, আমি তখন হেসে হেসে বলি যে আপনার কাছে ওদের আচরণটাকে উগ্র মনে হচ্ছে, এই উগ্র ছিল বলেই তো ওরা হাসিনাকে ফেলতে পারছে, হাসিনার বিরুদ্ধে দাঁড়াইতে পারছে। আমরা তো দাঁড়াইছি, আমরা টিকতে পারি না কেন? কারণ হাসিনা আমাদের উইকনেস জানে। হাসিনা জানে গুলি করলে আমরা সরে যাব, কিন্তু হাসিনা জানে না এদেরকে গুলি করলে এরা সরবে না। এরা নিউ জেনারেশন, এরা গুলির আওয়াজও জানে না। আমি নিশ্চিত এখানে যদি 5টা গুলির আওয়াজ হয়, আমি অথবা ওয়াদুদ ভাই বুঝতে পারবো কোনটা পিস্তলের গুলি, কোনটা রাইফেলের গুলি, কোনটা মানে আপনার AK-47 গুলি। আমরা গুলির আওয়াজটা বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? আমাদের জীবনে আমরা এই গুলির আওয়াজ শুনেছি বহুবার। আমাদের পাশ থেকে বন্ধুরা গুলি বিদ্ধ হয়েছে, আমরা নিজেরা গুলি বিদ্ধ হয়েছি। কোন গুলিটার আওয়াজটা কেমন, এটা আমাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা। ওর পাশ দিয়ে গুলি হয়েছে, ও বুঝেও নাই গুলি হয়েছে। আমরা যখন এবার একসাথে মিছিল করতেছিলাম, আমি গুলিবিদ্ধ হয়েছি। ওদেরকে বলতেছে গুলি করতেছে সরো, সে তো গুলির আওয়াজ চিনতেছে না কোনটা গুলির আওয়াজ। ঠিক আছে? ফলে এই জায়গাটায় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে, যেটা আমি মনে করি যে আমরা পলিটিশিয়ান, আমাদের যারা বয়স্ক এই নিউ জেনারেশনে, যেমন ওরা প্রথম দিনেই তারেক রহমানকে অ্যাটাক করেছে, তো অ্যাটাক তো আমরাও করেছি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বলি নাই, শেখ হাসিনার গালে গালে জুতো মারো তালে তালে, বা খালেদা জিয়ার বিরুদ্ধেও আমরা, খালেদা জিয়ার বিরুদ্ধে একটা ঐতিহাসিক স্লোগান ছিল, খালেদা জিয়া 8 পাস করলো দেশের সর্বনাশ। তাহলে এটাও তো হিউমিলেটিং, এটা তো অপমানজনক স্লোগান। কিন্তু এইগুলো নিয়ে দেখেন খুব বেশি ইয়া হয় নাই। কিন্তু এরা যখন তারেক রহমানকে অ্যাটাক করেছে, তখন কিন্তু মানুষের লেগেছে। কেন লেগেছে? 2টো কারণে। একটা হচ্ছে যে আমরা তো একটা শিফট করতে যাচ্ছি, আমরা তো ওই স্লোগান আর শুনতে চাচ্ছি না, আমরা তো নতুন ডাইমেনশনে আসতে চাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
যে এই জাতীয় বিষয়গুলো একের দোষের জন্য আরেকজনকে বলা, কারণ আমরা তো দেখছি তারেক রহমানের একটা উনি যতবার বলছেন অনেক স্ট্রং কথা বলছেন, এটা নিয়ে আমার আলাদা বিতর্ক আছে। বিএনপি যেভাবে বহিষ্কার করে মনে করছেন যে চাঁদাবাজি দখলদারিতে থামাতে পারবেন, এটা পারবেন না। এটা আপনি রিসার্চ করে দেখলেন এটা হবে না, কারণ চাঁদাবাজি দখলদারিত্ব থামানোর এজেন্সি হচ্ছে পুলিশ। আপনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই দলের বহিষ্কার আদেশ দিয়ে আপনি পারবেন না, কারণ বহিষ্কার আদেশ ওয়ার্ক করবে না। এটা অন্য বিতর্ক। আপনি যে প্রশ্নটা এখন তুলেছেন আমি সেটাই বলছি। সেটা হচ্ছে আমি ওই আবার ওয়াদুদ ভাইয়ের যে কথাটা ধরে বলছি যে ছাত্রদেরকে যদি আমরা সেভাবে ডিলটা করি যে ঠিক আছে ওরা ভুল করবে, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করব, ওদেরকে দরদ দিয়ে ওদেরটাকে শুধরাবো, এবং ওদেরকে নিয়েই কিন্তু আমাদের নতুন রাজনীতিটাকে দাঁড় করাতে হবে। আমরা আলাদা করে পারবো না। আমরা ফেল করেছি বলেই আমাদের ওই যে যেটা ওয়াদুদ ভাই বলেন আমরাও কষ্ট করেছি, তো কষ্ট তো আমরা করেছি, কিন্তু আমরা গোলটা তো করতে পারতেছিলাম না। গোলটা ওরা যুক্ত হওয়ার পরেই করতে পেরেছি, এখানে আমরা সবাই মিলেই করেছি। এখন আসেন যে ইলেকশনের পলিসিটা কি আমাদের দেশে। ইলেকশনে যেমন বিএনপি কেন জামাতের সাথে ইলেকশনে জোট করলো, দুইবার তিনবার তো জোট করেছে, কারণ বিএনপি মনে করেছে আমার আওয়ামী লীগকে হারাইতে হলে আমার জামাতের সাপোর্টটা লাগবে, এটা স্রেফ একটা ভোটের সাথে। আবার জামাত কেন বিএনপির সাথে গেল? জামাত বিএনপিকে এত গালাগালি করতেছে, বিএনপি সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলতেছে, চাঁদাবাজ এটা সেটা, তো সব জেনেই তো আপনি বিএনপির সাথে গেছেন। কেন গেছেন? নিশ্চয়ই আপনার ধর্মে বা আপনার আদর্শে এমন একটা কৌশল আপনি বের করেছেন যে বিএনপির সাথে যাওয়া যায়। তার মানে হচ্ছে এখানে আপনাদের স্বার্থটা কাজ করেছে। আপনার কাজ করেছে ভোটে জেতার জন্য, আর জামাতের কাজ করেছে তার আদর্শিক কোনো একটা কৌশল স্বার্থ। তাহলে এখন আপনাদের কাছে এই স্বার্থটা নাই কেন? কারণ এখন প্রসঙ্গটা জাতির, রাষ্ট্রের জন্য। আপনি রাষ্ট্রের জন্য বদার করতেছেন না। বিএনপি মনে করতেছে জামাতকে ছাড়াই সে জিততে পারবে, এই জন্যই সে এখন জামাতকে দরকার নাই। আর জামাত মনে করতেছে আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি, আওয়ামী লীগ নাই, এখন আর আমাকে বিএনপি দরকার না, আমি একাই করতে পারবো। সম্পূর্ণ হচ্ছে একটা স্বার্থ চিন্তা রাষ্ট্রের জন্য। এই যে একটা স্বপ্ন আমরা দেখলাম, আর কোনোদিন কেউ কাউকে রাজাকার ডেকে লজ্জা দিব না, আর কাউকে কেউ চাঁদাবাজ বলে লজ্জা দিব না, আর কাউকে তাকে নিয়ে অপমান করবো না। এই যে একটা জাতির প্রত্যাশা, সে প্রত্যাশার দিকে কারো আসলে কমিটমেন্ট নাই, সেই স্বার্থটা কারো নাই, স্বার্থ ফুরিয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে যে প্রশ্নটা করেছিলেন যে এনসিপি কি দর কষাকষির মধ্যে আছে কিনা, এই যে আমি এই ধরনের একটা কথা বলে খুব বিপদে পড়েছিলাম, কারণ আমি বলেছিলাম যে আমাদের সবকিছুর মূলে হচ্ছে ক্ষমতা। 30 সেকেন্ডের বিএনপি যদি এই জায়গাটা একটা নেগোসিয়েশন করতো যে ঠিক আছে আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি আসেন, আমরা সবাই মিলে একটা ন্যাশনাল পার্লামেন্ট তৈরি করি, কে কতটুকু কিভাবে, যেমন আমাদের এখানে এখন কথা এসেছে যে পিআর সিস্টেম, এটাও এক ধরনের নেগোসিয়েশন প্রসেস, যে যার যার পার্সেন্টেজ অনুসারে ভোটের আমরা পার্লামেন্ট করব। তো এই জিনিসগুলো হচ্ছে কি আসল লড়াইটা হচ্ছে আসলে ক্ষমতার। দিন শেষে আমি মনে করি, আমার কথাকে কেউ হয়তো অবিশ্বাস করতে পারেন, দিন শেষে আসল লড়াইটা ক্ষমতার। পার্লামেন্টে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে যেতে পারে বা বিএনপির 2/3 প্রাধান্য হতে পারে, এই জন্যই বিএনপির ব্যাপারটা নিয়ে এত ভাইব্রেন্ট। সুতরাং বিএনপিকেও এটা ভাবতে হবে যে আপনি যে 2/3 নিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন, আপনার কিন্তু অল অপোজিশন আপনি যখন সবাইকে একদিকে ঠেলে দিবেন, পুরো বিরোধিতাটা আপনাকে ফেস করতে হবে। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং আব্দুল ওয়াদুদ ভুইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। আর এর সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।